1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। নবাবের পতনের মধ্য দিয়ে ভারতবর্ষে 550 বছরের মুসলিম শাসনের অবসান ঘটে এবং ভারতবর্ষের শাসনভার পুরোপুরিভাবে চলে যায় ইংরেজদের হাতে। নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত করে যারা সিংহাসনচ্যুত হত্যা করেছিল, পরবর্তীকালে তাদের পরিণতি হয়েছিল অত্যন্ত ভয়াবহ। কাউকে পাগল হতে হয়েছিল, কারো হয়েছিল অপঘাতে মৃত্যু, কাউকে নির্মম অপমৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছিল। সবার ভাগ্যে জুটেছিল কোনো না কোনো ভয়াবহ পরিণতি। পলাশীর এসব ষড়যন্ত্রকারীরা কে কীভাবে মৃত্যুবরণ করেছে তা নিম্নে তুলে ধরা হলো। মীর জাফর ছিলেন পলাশী যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক। তার অধীনে সৈন্যবাহিনীর যুদ্ধে অংশগ্রহণ না করা ও তার বাংলা বিরোধী পদক্ষেপের জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়। ইংরেজদের সাথে মীর জাফরের পূর্বেই এই মর্মে একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মীর জাফর বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হবেন। বিশ্বাসঘাতকদের সর্দার মীর জাফর পবিত্র কুরআন শরীফ মাথায় রেখে নবাবের সামনে তার পাশে থাকবেন বলে অঙ্গীকার করবার পরপরই বেইমানি করেছিলেন। পরবর্তীতে তিনি দুরারোগ্য কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে শাস্তিভোগ করতে করতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। পলাশী ষড়যন্ত্রের পরবর্তী প্রধানতম নায়ক ছিলেন মীর মোহাম্মদ আলী খান ওরফে মিরন। তারই নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছিল। সিরাজের মাতা আমেনা বেগম, সিরাজের ভাই মির্জা মেহেদীকেও নিষ্ঠুরভাবে হত্যা করেছিল মিরন। শুধু হত্যা নয়, সিরাজউদ্দৌলা লাশকে মিরন ক্ষতবিক্ষত করে তারই প্রিয় হাতির পিষ্টে বেঁধে গোটা মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করেছিলেন। মিরনের মৃত্যু ঘটে বজ্রপাতে। মীর জাফর তখনও বাংলার নবাব। তিনি মিরনের মৃত্যু শুনে বেহুশ হয়ে পড়েন। তবে ইতিহাসবিদদের অনেকেই বলেন মিরনকে আসলে আত্মাইয়ের দ্বারা হত্যা করা হয়েছিল। প্রচণ্ড ঝড় আর ঘন ঘন বজ্রপাতের সময় মদ্যপ মিরনের তাঁবুতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং হত্যা করা হয়। ইংরেজদের নির্দেশে মেজর ওয়ালস মিরনকে হত্যা করেছিল। তবে তার এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা বজ্রপাতে মিরনের মৃত্যু মিথ্যা গল্প বানিয়েছিল। ঘসেটি বেগম ছিলেন আলীবর্দী খানের কন্যা। সিরাজের খালা ঘসেটি বেগম তার পোষ্য ছেলেকে সবসময় বাংলার সিংহাসনে বসানোর জন্য ষড়যন্ত্র করতে থাকেন। সেই জন্য সিরাজউদ্দৌলা নবাব হবার পরেই ঘসেটি বেগমকে হিরাজিল প্রাসাদে বন্দী করে রাখেন। পরবর্তীতে পলাশীর যুদ্ধে সিরাজের পতন ও মৃত্যুর পরে মীর জাফরের পুত্র মিরন ঘসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরায় বন্দী করে রাখেন। জিঞ্জিরার সন্নিকটে খরস্রোতা বুড়িগঙ্গা নদীতে পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘসেটি বেগমকে নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে মেরে ফেলে। ইতিহাস থেকে জানা যায় ঘসেটি বেগমের আর্তনাদ আহাজারি নদীর কিনার থেকে পথচারীরা পর্যন্ত শুনতে পেয়েছিল। ইয়ার লতিফ খান ছিলেন নবাব সিরাজের একজন সেনাপতি। তিনি পলাশী ষড়যন্ত্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পলাশীর যুদ্ধের মাঠে তার বাহিনী মীর জাফর, রায়দুল্লভের বাহিনীর ন্যায় পুত্তলির মতো দাঁড়িয়েছিল। যুদ্ধ পরবর্তী ইয়ার লতিফ নিখোঁজ হয়ে যান। অনেক ঐতিহাসিকের ধারণা ইংরেজরা তাকে গোপনে হত্যা করেছিল। মোহাম্মদী বেগ ছিলেন নবাব আলীবর্দী খাঁর পোষ্য। সিরাজউদ্দৌলাকে মিরনের নির্দেশে হত্যা করেছিল এই মোহাম্মদী বেগ, যাকে আলীবর্দী খাঁ কোলে পিঠে করে মানুষ করেছিলেন। মোহাম্মদী বেগ একটা খঞ্জর দিয়ে আঘাত করে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেছিল। নবাব সিরাজ এ সময় তার কাছে প্রাণ ভিক্ষা চাননি। তিনি কেবল তার কাছ থেকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন। বলা বাহুল্য, কুখ্যাত মোহাম্মদী বেগ সিরাজের সেই অন্তিম ইচ্ছাও প্রত্যাখ্যান করেছিল। মোহাম্মদী বেগ তার সংসারের দাম্পত্য কলহের কারণে বদ্ধ উন্মাদ হয়ে যান এবং একদিন এক কূপে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। রায়দুল্লভ ছিলেন নবাবের একজন সেনাপতি। তিনিও মীর জাফরের সাথে সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। পলাশীর যুদ্ধে তার বাহিনী মীর জাফরের সাথে যুক্ত হয়ে নীরবে দাঁড়িয়েছিল। 1765 খ্রিস্টাব্দে মীর কাসিম ইংরেজদের সাথে বক্সারের যুদ্ধে যাবার প্রাক্কালে ষড়যন্ত্রকারী রায়দুল্লভের গলায় বালুর বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গশিষ্য থেকে জীবন্ত দেহ নিক্ষেপ করেন গঙ্গার বুকে। এভাবে গঙ্গার বক্ষে সলিল সমাধি হয় তার। ইতিহাসের জঘন্যতম ষড়যন্ত্রকারী রাজস্থানের সুদ ব্যবসায়ী ফতেহ চাঁদের বংশধর ছিলেন জগৎ শেখ।
তিনি ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে অন্যতম ছিলেন। জগৎ শেঠের পরিবারের বার্ষিক আয় ছিল 40 লাখ টাকা, অর্থাৎ বর্তমানের মুদ্রা মানে 900 কোটি টাকা। জগৎ শেঠের মৃত্যু হয় রায় দুর্লভের মতোই। বক্সারের যুদ্ধে যাবার প্রাক্কালে ষড়যন্ত্রকারী জগৎ শেঠকে গলায় বালুর বস্তা বেঁধে নবাব মীর কাসিমের আদেশে গঙ্গায় নিক্ষেপ করে ডুবিয়ে মারা হয়। পলাশির যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী পাঞ্জাবি ব্যবসায়ী ছিলেন এই অমিচাঁদ। ক্লাইভ অমিচাঁদকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে তোলার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। পলাশির যুদ্ধ পরবর্তী সিরাজের পতন হলে তাকে নবাব সম্পত্তির চালানো অংশ দিতে হবে বলে ইংরেজদের সঙ্গে এক জাল চুক্তিপত্র সই করে এই অমিচাঁদ। পরবর্তীতে সিরাজের পতনের পরে ওয়ার্স প্রদত্ত এই চুক্তি জাল বলে প্রমাণিত হয়। অমিচাঁদ এই জাল দলিলের জন্য সিরাজের সম্পত্তির কোনো অর্থ পাননি। এই অর্থের শোকে অমিচাঁদ বদ্ধ পাগল হয়ে রাস্তায় নেমে যান। খাওয়া দাওয়া ছেড়ে মুর্শিদাবাদের পথে প্রান্তরে আকাশের দিকে মুখ করে লম্ফ দিতে দিতে সর্বদা লাল কাগজ ও সাদা কাগজ বলে চিৎকার করে বেড়াতেন। এভাবে অমিচাঁদ চিৎকার করতে করতে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকস্মাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমাদের ঢাকার রাজা ছিলেন রাজা রাসবল্লভ। পলাশির যুদ্ধে ইংরেজদের সর্বদা সহযোগিতা করেছেন। রায়দুর্লভ ও জগৎ শেঠের সহযোগী ছিলেন ঢাকার কুখ্যাত ষড়যন্ত্রকারী এই রাজা। তারও শেষ পর্যন্ত অস্বাভাবিক মৃত্যু হয়। এক অপঘাতে তিনি নিদারুণভাবে নিহত হন। ওয়াটসন ছিলেন ইংরেজ নৌ সেনাপতি। পলাশির ষড়যন্ত্রকারী ওয়াটসন ক্রমাগত ভগ্নস্বাস্থ্য হয়ে কোনো ঔষধে ফল না পেয়ে কলকাতাতেই করুণভাবে মৃত্যুমুখে পতিত হন। পলাশির যুদ্ধে ওয়াটস ষড়যন্ত্রের নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তিনি পালকিতে করে রমণী সেজে মির্জাফরের বাড়িতে গিয়ে চুক্তিতে মির্জাফরের স্বাক্ষর এনেছিলেন। পলাশির যুদ্ধের পর কোম্পানির কাছ থেকে বরখাস্ত হয়ে মনের দুঃখে অনুশোচনায় ইংল্যান্ডে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পলাশির যুদ্ধের পরবর্তী সিরাজের সম্পদের লুটপাটের পেছনে স্ক্রাপটন বিশেষভাবে কাজ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় বাংলার বিপুল ধন সম্পদ লুণ্ঠন করে বিলেতে যাওয়ার পথে জাহাজডুবি হয়ে তিনি মৃত্যুবরণ করেন। রবার্ট ক্লাইভ বাংলা ৭৬-এর মন্বন্তর, হত্যা, রাহাজানি, ঘুষ, জালিয়াতি, নারী ধর্ষণ এবং বাংলার নবাব পরিবারবর্গের হত্যার জন্য লন্ডনের হাউস অব কমন্স সভায় ক্লাইভের বিচার হয়। বিচারের রায়ে ক্লাইভের ফাঁসির হুকুম হয়। এই ফাঁসির দণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। বহু কষ্টে তিনি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান। রবার্ট ক্লাইভের মৃত্যুও মর্মান্তিকভাবে হয়েছিল। পলাশি ষড়যন্ত্রের ঘটনা তাকে পরবর্তীতে কোনোদিন মানসিকভাবে সুস্থ থাকতে দেয়নি। স্বজনদের উপর ক্ষোভে অভিমানে ইংরেজ পক্ষের মূল নায়ক রবার্ট ক্লাইভ মানসিক ভারসাম্য হারিয়ে নিজের গলায় নিজে কোর চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভগবান গলায় পলাতক ছদ্মবেশী নবাব সিরাজউদ্দৌলাকে মীর কাসিমই সর্বপ্রথম ধরিয়ে দিয়েছিলেন। পরে ষড়যন্ত্রের মাধ্যমে তিনি বাংলার নবাব হন এবং এ সময় ইংরেজদের সাথে তার বিরোধ বাধে। কয়েকটি খণ্ডযুদ্ধে তিনি পরাজিত হন। বহু প্রস্তুতি, বহু প্রচেষ্টা, যুদ্ধ সংগ্রাম করে ব্রিটিশ শক্তির কাছে পরাজিত হওয়ার পরে তিনি বনে, জঙ্গলে, পথে, প্রান্তরে ছুটে বেড়াতে থাকেন। জঙ্গলে তার 2 পুত্র ইংরেজদের হাতে নিহত হন। অতঃপর পরাধীন দেশ ও জাতির সব প্রচেষ্টা, স্বাধীনতার সব আশা আকাঙ্ক্ষা নিষ্ফল প্রমাণিত করে দীর্ঘ সংগ্রাম শেষে 1777 সালের 6 জুন মীর কাসিম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকেন। এভাবেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা পলাশির যুদ্ধের কিছুকালের মধ্যেই বিভিন্ন পন্থায় মর্মান্তিকভাবে মৃত্যুমুখে পতিত হন। পলাশির ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই শিক্ষায় আমাদের সবার মনে রাখার অঙ্গীকার করা উচিত।